তবুও সে সকলের সাথে যোগ দিয়ে নিজের বাকি চাটুকু শেষ করলো। এরপরে সবাই হাত লাগালো ইমাদ, জ্যাক আর এলিনার হাতে করে নিয়ে আসা খাবারে। সেখানে একটা চকলেটের প্যাকেটও ছিল। রূপন্তী খুশি হলো। চকলেটের প্যাকেটটা খুলে মুখে পড়লো খানিকটা চকলেট, অতঃপর ভেঙে ভেঙে একে একে সকলকে ভাগ দিল। সবাইকে দিয়ে বিভানের নিকটে যেতেই ইমাদ বলল, ওই মিষ্টি জিনিস তেমন খায় না, ওর ভাগেরটা আমাকে দাও। রূপন্তী উষ্ঠ বাঁকালো, বিড়বিড়িয়ে বলল, তা খাবে কেন? মিষ্টি জিনিস খেলে তো মুখ থেকে মিষ্টি ঝরবে। এ ব্যাটা তো খাবে করলা নয়তো নিম পাতা, যাতে মিনিটে মিনিটে মুখ থেকে তেতো ফোয়ারা বইয়ে দিতে পারে। রূপন্তী বিভানের পানে বাড়িয়ে রাখা চকলেটের টুকরোটা সরিয়ে নিতে উদ্যত হলো। অমনি বিভান ছু মেরে নিয়ে নিল চকলেটের টুকরোটা। দ্রুততার সাথে তা পুরে নিল নিজের মুখে। জ্যাক এবং ইমাদ অবাক হলো বেজায়। যে ছেলে মিষ্টি চকলেট থেকে 2 হাত দূরে থাকে সর্বদা, সে আজ ছু মেরে চকলেট মুখে পড়ল। ইমাদ অবাক সুরেই বলল, তুই না মিষ্টি জাতীয় জিনিস অর্থাৎ চকলেট খাস না? বিভান থমথমে মুখশ্রীতে জবাব দিল, মাঝে মাঝে খাই। ইমাদের কপালে ভাঁজ পড়ল। আজ ছেলেটা কেমন অদ্ভুত আচরণ করছে। জ্বর এলো না তো আবার? ইমাদ হাত উচালো, বিভানের কপালের পানে হাতটা বাড়িয়ে বলল, তুই ঠিক আছিস তো? আবার জ্বর টর আসেনি তো? বিভান দ্রুত নিজের মাথাটা সরিয়ে নিল দূরে, কপাল কুঁচকে বলল, আমি ঠিক আছি, তোর হাত দূরে সরা। ইমাদ হাত দূরে সরিয়ে নিল, বাহু ঝাঁকিয়ে বলল, ঠিক থাকলেই ভালো। আমি তো ভাবলাম জ্বরের ঘরে ভুলভাল কাজ করছিস। বিভান উত্তর দিল না। বাকিরাও আর খোঁচালো না তাকে। খুব বেশি হই হুল্লোড় না করলেও নিজেদের সাথে আনা খাবারগুলো সকলে পেটে পড়লো হাসি তামাশার সাথে। তাদের এই কর্মকে সচরাচর প্রচলিত পার্টির কাতারে না ফেলা গেলেও খাবার পার্টির কাতারে ফেলা যায়। সকলের খাওয়া দাওয়া শেষে অবশিষ্ট খাবারের প্যাকেট পলিথিন ক্যানে ভরে উঠল বসার কক্ষটা। সেগুলোও সকলের খাওয়া দাওয়া শেষে অবশিষ্ট খাবারের প্যাকেট পলিথিন ক্যানে ভরে উঠল বসার কক্ষটা। সেগুলো সবাই হাতে হাতে পরিষ্কার করলো। এবার এলো যাবার পালা। জ্যাক এবং এলিনা হাসি মুখে বিদায় নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে, কিন্তু ইমাদ গেল না। গা ছাড়া ভাবে সে বসে রইল সোফায়। বিভান ভ্রু কুঁচকালো, গম্ভীর কণ্ঠে বলল, কি হলো, তুই যাচ্ছিস না কেন? আমি আর যাব না, থাকবো তোর বাড়িতে। কেন, আমার বাড়িতে কি তোর? ইমাদ সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, দুহাত তুলে হাই তুলতে তুলতে বলল, এমনি যেতে ইচ্ছে হচ্ছে না, শরীর ক্লান্ত। তোর ক্লান্ত শরীর নিয়ে তুই নিজে বাড়ি যা, আমার বাড়িতে থাকার তোর জায়গা হবে না আজ। ইমাদের চোখে মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে তুলল, সাথে সাথে কাঁদো কাঁদো হয়ে বলল, তুই এতটা পাষাণ হতে পারলি বিভান? আমি তোর ভাই লাগি ভাই। ভাইয়ের শরীর ক্লান্ত কোথায় তুই আরও নিজে থেকে বলবি এই শরীর নিয়ে বাড়ি ফিরে যাওয়ার দরকার নেই, তা না আরও দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিস। পরপর ইমাদ তাকালো রূপন্তীর পানে, আবার বলল, কি রূপন্তী, আমি ঠিক বলেছি না? রূপন্তী অপ্রস্তুত ভঙ্গিতে হাসলো। সে নিজেই তো আশ্রিত এ বাড়িতে, সে আবার কি বলবে? আবার কিছু না বললেও খারাপ দেখায়। মেয়েটা ঢোক গিলল, মুখে কিছু না বলে উপর নিচ মাথা ঝাঁকিয়ে যা সায় জানালো ইমাদের কথায়। বিভানের ক্রোধ বাড়ল সাথে সাথে। আগে থেকেই ক্রোধ পরিপূর্ণ ছিল হৃদয়, এখন সে ক্রোধে যুগ হলো নতুন মাত্রা। সর্পের ন্যায় ফুসফুস ধ্বনি তুলল কণ্ঠে, দাঁতে দাঁত চেপে বলল, শুধুমাত্র এবারই কেন, আমার মাথায় উড়ে থাক, সমস্যা কি? কথাটা বলে আর এক মুহূর্ত সে দাঁড়ালো না বসার কক্ষে। কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই গট গট করে চলে গেল নিজ কক্ষে। ইমাদ খুশি হলো। হাসি মুখে সে রূপন্তীকে বলল, ধন্যবাদ। রাত্রি গভীর, চারদিকে জনমানবের সারা শব্দ নেই কোনো। দিনের আলোয় ব্যস্তময় শহরটা যেন এই মুহূর্তে ডুব দিয়েছে নিস্তব্ধতায়। এই নিস্তব্ধতাকে ঠেলেই এই গভীর রাত অবধি নিজের জামাকাপড় বই খাতায় গোছাচ্ছিল রূপন্তী।
কাল বাদে পরশু বা তার পরের দিন হোস্টেলে উঠবে সে। সুতরাং এখনই সবটা গোছগাছ করতে হবে। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে গোছাতে হঠাৎ পানির পিপাসা লাগলো রূপন্তীর। বিছানার পাশে টেবিলটার পানে তাকিয়ে দেখলো জগটা খালি, এক ফোঁটা পানিও অবশিষ্ট নেই জগে। তপ্ত নিঃশ্বাস ফেললো মেয়েটা। মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে জগটা হাতে নিয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। রান্নাঘর থেকে জগে পানি ভরে আবার কক্ষের পানে পা বাড়াতেই হুট করে সম্মুখে পড়লো কেউ। হকচকিয়ে উঠল মেয়েটা, বুকের ভেতরটা যেন ধরফর করে উঠল। এই মাঝরাতে আবার কে এখানে? রাতে রূপন্তীর কক্ষে হানা দেওয়া সেই লোক নয় তো? মেয়েটার হৃদয় ভীত হলো। দ্রুত মোবাইলে জ্বলতে থাকা আলোয় নিক্ষেপ করলো সম্মুখে। দেখা পেল ইমাদকে। ঘুম ঘুম ফোলা ফোলা চোখ মুখ নিয়ে তাকিয়ে রয়েছে তার পানে। রূপন্তী স্বস্তির নিঃশ্বাস ফেললো, কণ্ঠ কিছুটা স্বাভাবিক করে বলল, আপনি এত রাতে এখানে? পানি খেতে এসেছিলাম, তুমি এখানে? রূপন্তী হাতের জগ দেখালো, হেসে বলল, আমি পানি খেতে এবং নিতে এসেছিলাম। তখনই লাইব্রেরি থেকে বেরিয়ে এলো বিভান। অস্থির লাগছিল, ঘুম আসছিল না, তাই লাইব্রেরিতে গিয়েছিল বই পড়ে একটু সময় অতিবাহিত করার তাগিদে। কিন্তু সেখানে থেকে বেরিয়েই এত রাতে যে এমন একটা দৃশ্য দেখবে কল্পনা করতে পারেনি। বিভান দূর থেকে স্পষ্ট রূপে শুনতে পায়নি ইমাদ এবং রূপন্তীর কথোপকথন। তবে এত রাতে দুজনকে সাথে দেখে বুকের ভেতরটা যেন হু হু করে উঠল। মনে হলো কেউ বড় বড় নখযুক্ত হাত দ্বারা খামচে ধরেছে তার বুকের ভেতরে ছোট্ট মাংসপিণ্ডটা। বিভান হাঁসফাঁস করলো, পিছন মুড়ে আবার ছুটে গেল লাইব্রেরির কক্ষে। রূপন্তী আর ইমাদকে একসাথে দেখে যেন দম বন্ধ হয়ে আসতে চাইছে তার। ক্রোধের তুলনায় হারানোর ভয় হচ্ছে বেশি। বক্ষস্থল জুড়ে নিদারুণ ব্যথায় ছেড়ে গেছে। এমন কেন হচ্ছে? তবে কি সত্যিই বিভান ভালোবাসে রূপন্তীকে? ছেলেটা এ পর্যায়ে এসে বুঝলো সে রূপন্তীকে ভালোবাসে। তাও অল্প স্বল্প ভালোবাসা নয়, উম্মাদের ন্যায় ভালোবাসা। বিভান নিজের মনের কথা সবটা বুঝতে পারলেও মানতে পারল না। শত্রুর মেয়ের সাথে কোনো ধরনের সম্পর্ক কিভাবে সম্ভব? যেখানে সালাম হোসেনকে দেখলেই নিজের বাবা মায়ের মৃতদেহের কথা স্মরণে আসে, সেখানে তার মেয়েকে ভালোবাসতে কিভাবে পারল? শেষ পর্যন্ত নিজের বাবা মায়ের হত্যাকারীর মেয়েকে ভালোবাসলো বিভান। এবার নিজের উপর নিজের ক্রোধ জন্মালো, ধিক্কার জানানো নিজেকে নিজে। তবে এভাবে হলে তো চলবে না। যেভাবেই হোক ওই মেয়েটাকে তার ভুলতে হবে, জীবন থেকে উপড়ে ফেলতে হবে। এর জন্য সর্বপ্রথম করণীয় রূপন্তীর থেকে দূরে থাকা। মেয়েটার সাথে দূরত্ব বাড়ালো, কথা না বললে না দেখা হলে হয়তো ধীরে ধীরে ভুলে যেতে পারবে। হৃদয়ের অনুভূতিরাও মরে যাবে একটু একটু করে। সময় গতিশীল, সময়ের এই গতিশীল ধারায় কেটে গেছে গোটা একটা দিন। সময়ের এই গতিশীল ধারায় কেটে গেছে গোটা একটা দিন। এক বাড়িতে থাকলেও এর মধ্যে বিভান এবং রূপন্তীর দেখা সাক্ষাৎ হয়নি মোটেই। বিভান এড়িয়ে চলছিল মেয়েটাকে, আর মেয়েটাও একটু দূরে দূরেই থেকেছে। কিন্তু এখন তো আর দূরে থাকলে চলবে না। আজ রূপন্তী হোস্টেলে উঠবে। যাওয়ার পূর্বে অন্তত বিভানকে তার বলে যাওয়া উচিত। এতদিন এক বাড়িতে ছিল, এখন সে বাড়ি ছেড়ে দিচ্ছে। অবশ্যই এ বিষয়ে বাড়ির মালিকের থেকে বিদায় নেওয়া আবশ্যক। রূপন্তী নিজের লাগেজ এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে এলো কক্ষ থেকে। এদিক ওদিক তাকিয়ে খুঁজলো বিভানকে। না, বাইরে কোথাও নেই লোকটা। হয়তো নিজ কক্ষে ঘাপটি মেরে রয়েছে। এছাড়া এত সকালে আর যাবেও বা কোথায়? রূপন্তী এগিয়ে গেল বিভানের কক্ষের পানে, হাত উঁচিয়ে ধাক্কা দিল বন্ধ দরজায়। প্রথমবারে দরজা খুলল না। মেয়েটা একটু সময় নিয়ে আবারও ধাক্কা দিল। অমনি খুলে গেল দরজাটা। সম্মুখে প্রকট হলো বিভান। সদ্য গোসল সেরেছে বোধহয় ছেলেটা। ভেজা চুলগুলো এলোমেলো হয়ে পড়ে রয়েছে ফর্সা কপাল জুড়ে। শরীরে জড়ানো ঢিলেঢালা টি শার্ট
ঠোঁটরাও মাঝে মাঝে কিছু অংশ ভেজা, গলায় মুক্ত দানার ন্যায় বিন্দু বিন্দু পানি স্পষ্ট। কিঞ্চিত সময়ের জন্য থমকে গেল রূপন্তী। দিন দুনিয়া ভুলে এক দৃষ্টিতে তাকিয়ে রইল বিভানের পানে। ছেলেটা এই সকাল সকাল, তাও লাগেজ হাতে নিয়ে রূপন্তীকে নিজ কক্ষের সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো বেশ। কপালে ভাঁজ ফেলে শুধালো, কি সমস্যা? কোথায় যাচ্ছ? রূপন্তীর ঘোর কাটলো। ভিতরে ভিতরে কিছুটা লজ্জা পেল মেয়েটা। ইস, একজন মেয়ে হয়ে কেমন হ্যাংলার মতো সে এতক্ষণ তাকিয়েছিল বিভানের পানে। লজ্জা অস্বস্তিতে হাঁসফাঁস করে উঠল রূপন্তী। এলোমেলো দৃষ্টি ফেলে জবাব দিল, আমি চলে যাচ্ছি। বিভানের কপালের ভাঁজ গাঢ় হলো। চোখ ছোট ছোট করে সে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছ? এর মধ্যে এদেশে পড়াশোনার স্বপ্ন শেষ? দেশে ফিরে যাওয়ার বাগদারা করছো নাকি? না, আপনার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। হোস্টেলে সিট পেয়েছি, এখন থেকে সেখানেই থাকবো আমি। বিভান চমকালো। রূপন্তী এ বাড়ি ছেড়ে দিবে? হ্যাঁ, গত রাতেও ছেলেটা ভেবেছে তাকে এ মেয়ের থেকে দূরে যেতে হবে, কিন্তু এই মুহূর্তে এসে মেয়েটার দূরে যাওয়ার কথা শুনে যেন হৃদয় জ্বলে উঠল। অস্থিরতায় ছেয়ে গেল তার মন প্রাণ। বিভান চেয়েছিল রূপন্তীর থেকে দূরে থাকতে, তাই বলে মেয়েটা এ বাড়ি ছেড়ে চলে যাবে এমনটা চায়নি। তাছাড়া বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্রয়োজনই বাকি। থাক না এ বাড়িতে মেয়েটা, তাদের দেখা সাক্ষাৎ না হোক, তবু পাশাপাশি থেকে যাক। বিভান জোরে জোরে একটা নিঃশ্বাস নিল, খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, সকাল সকাল ঝামেলা না করে নিজের রুমে ফিরে যাও। রূপন্তী ভ্রু কুঁচকালো, কপালে ভাঁজ ফেলে বলল, আমি এ বাড়ি ছেড়ে হোস্টেলে উঠবো আজ। এখানে ঝামেলার কি আছে? বিভান এবার নিজ কক্ষ থেকে পুরোপুরি বেরিয়ে এলো বাইরে। কক্ষের দরজাটা একটু চাপিয়ে দিয়ে বলল, এখানে তো থাকো আমার আশ্রয়, খাওয়া পড়াটা অনেকটা আমার দান। তা হোস্টেলে উঠে সব দিক চালাবে কিভাবে? একবার ভেবে দেখেছ? সেসব ব্যবস্থা হয়ে গেছে, পার্ট টাইম জব নিয়ে নিয়েছি আমি। এখন আর আপনার খাওয়া পড়া বা দানের কোনো প্রয়োজন নেই। রূপন্তীর থমথমে কণ্ঠস্বর, ভ্রু কুঁচকালো বিভান। তার অগোচরে তবে মেয়েটা আগেই সবকিছু ঠিক করে রেখেছে, এখন এসেছে শুধুমাত্র বিদায় নিতে। বিভানের হৃদয়ে ক্রোধের সঞ্চার ঘটল। মেয়েটা তারই বাড়িতে থেকে তারই খেয়ে পড়ে এভাবে তাকে উপেক্ষা করলো। গোপনে গোপনে নিজের থাকার স্থান ঠিক করলো, চাকরি জোগাড় করলো, অথচ তাকে কিছুই জানালো না। কিছুটা রুক্ষ কণ্ঠেই বিভান বলল, তোমার এই বাড়ি থেকে কোথাও যাওয়া হচ্ছে না, যাও রুমে যাও। আমি আপনার কাছে অনুমতি নিতে আসিনি, এসেছি নিজের সিদ্ধান্ত জানাতে, বিদায় জানাতে। সুতরাং আপনি বলবেন আর আমি সুরসুর করে রুমে চলে যাব, এটা ভাবাও আপনার বোকামি। বিভান কটমট করলো, দাঁতে দাঁত চেপে বলল, তুমি হয়তো অনুমতি নিতে আসলে, তবে আমার অনুমতি ব্যতীত এই বাড়ির বাইরে পা রাখার দুঃসাহস তুমি করো না মেয়ে। তবে ফল কিন্তু মোটেই ভালো হবে না। রূপন্তীর দৃষ্টি তীক্ষ্ণ হলো, ভারী কণ্ঠে সে বলল, কোন অধিকারে আপনি এইসব কথা বলছেন? আপনি আমার কে, বা আমার জীবনে আপনার অধিকার কি যে আপনার থেকে অনুমতি নিয়ে আমার সব কাজ করতে হবে? থামলো রূপন্তী, আবার বলল, তাছাড়া আপনিই তো চাননি আমি এ বাড়িতে থাকি। প্রথম দিন রাতের আধারে বের করে দিলেন এ বাড়ি থেকে, তারপর আবার ফিরিয়ে এনে অপমানের উপর অপমান। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি শুনে তো আপনার আরো খুশি হওয়ার কথা, তা নয় বাধা দিচ্ছেন। রূপন্তীর এতগুলো কথার কোনোটাই যেন শুনতে পায়নি বিভান। শুধুমাত্র তার কর্ণের নিকট ঝংকার তুলে যাচ্ছে অধিকার শব্দটা। সত্যিই তো, তার কি অধিকার রয়েছে রূপন্তীর জীবনে? তারা দুজন সম্পূর্ণ আলাদা সত্তার দুটো মানুষ। একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো দূরে থাক, সামান্য ভালো সম্পর্কটুকু নেই। তবে সে কোন অধিকারে মেয়েটাকে নিয়ে কথা বলবে? তারপর এতদিন এ বাড়িতে ছিল বলে যতটুকুই অধিকার খাটাতে পেরেছে, জোরপূর্বক নিজের মতামত মেয়েটার উপরে চাপিয়ে দিতে পেরেছে, এখন তো তাও পারবে না।
বিভানের হৃদয়ে অস্থিরতা বাড়ল। সে যে করেই হোক আটকাতে চাইল রূপন্তীকে, তবে বিবেক তাকে বাধা দিল। তাকে জানান দিয়ে বিবেক বলল, কেন রূপন্তীকে সে আটকাবে? শত্রুর মেয়েকে আটকে তার লাভ কি? তাছাড়া ধীরে ধীরে মেয়েটার প্রতি বিভানের অনুভূতি প্রগাঢ় রূপ ধারণ করছে। এই অনুভূতি থেকে বাঁচতে হলে বিভানের দূরে সরতে হবে ওই মেয়েটির থেকে। সেখানে যখন মেয়েটি নিজে থেকেই চলে যেতে চাইছে, তখন তাকে আর আটকানো উচিত নয়, চলে যেতে দেওয়া উচিত। বিভান শুনল নিজের বিবেকের কথা। অবশ্য মনুষ্য জাতির এ ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রচলন বোধহয় সৃষ্টির জন্মলগ্ন থেকে। যখন তাদের বিবেকের সাথে শোনা উচিত, তখন তারা আবেগে গা ভাসায়, আর যখন তাদের আবেগের কথা শোনা উচিত, তখন তারা বিবেককে প্রাধান্য দেয়। এই যেমন আজ আবেগের কথা শুনে রূপন্তীকে বাড়িতে আটকে দেওয়া উচিত কার্য হলেও বিভান শুনল বিবেকের কথা। ছোট্ট করে বলল, শুভকামনা রইল তোমার জন্য। ব্যাস এইটুকু বলে আর এক সেকেন্ডও ওই স্থানে দাঁড়ালো না বিভান। পা চালিয়ে আবারও ঢুকে গেল নিজ কক্ষে। অল্প শব্দে আটকে দিল দরজাটা। রূপন্তী তাকালো একবার বন্ধ দরজাটার পানে, অতঃপর তপ্ত একটা নিঃশ্বাস ফেলে লাগেজ হাতে হাঁটা লাগালো বাইরের দিকে। বাড়ির বাইরে আসতেই দেখা মিলল ইমাদের। গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে। রূপন্তীকে দেখেই ছেলেটা এগিয়ে এলো তার পানে, হাসি মুখে বলল, এতক্ষণে তোমার আসার সময় হলো? আমি সেই কখন থেকে তোমার জন্য দাঁড়িয়ে আছি। রূপন্তীও হাসলো বিনিময়ে, নম্রভাবে বলল, আপনি না আসলেও চলতো, কলেজ তো এখান থেকে কাছেই। আর তাছাড়া আমারও খুব বেশি মালামাল না, এই কটা জামা কাপড় আর বইখানা, এইটুকু আমি একাই নিয়ে যেতে পারতাম। ইমাদ রূপন্তীর হাত থেকে তার লাগেজটা নিয়ে নিল। সেটা গাড়িতে ভরতে ভরতে বলল, সুন্দরী নারীদের সাহায্য করতেও একটা আলাদা শান্তি আছে। সেই শান্তি খুঁজতেই আমি ছুটে ছুটে তোমার নিকট এসেছি। ফ্লার্ট করছেন ইমাদ ভাই? তবে আমি বলে রাখি, আপনার ফ্লার্টিং স্কিল মোটেও ভালো নয়, আরও চর্চার প্রয়োজন। রূপন্তী হেসে হেসেই বলল কথাগুলো। ইমাদও যোগ দিল তার সাথে, উষ্ঠ প্রসারিত করে বলল, তোমার সাথে থেকে থেকে শিখে নেব। আমার ফ্ল্যাটিং স্কিলটা এই মুহূর্তে উন্নত করা একান্ত জরুরি, নয়তো সারা জীবন আইবুড়োই থেকে যেতে হবে। পরপর থামলো ইমাদ। মাঝপথেই নিজেদের এই কথোপকথনের ইতি টেনে বলল, এসব কথা না হয় পরে বলবো, এখন আমাদের যাওয়া উচিত, নয়তো ওদিকে দেরি হয়ে যাবে। তাছাড়া হোস্টেলে উঠে তোমারও তো একটা গোছগাছের ব্যাপার আছে। রূপন্তীও সায় জানালো ইমাদের কথায়। শেষবার একবার ফিরে তাকালো বিভানের বাড়িটার পানে। এই কয়দিনে লোকটা যতটাই তাকে অপমান অপদস্থ করুক না কেন, বাড়িটার প্রতি কেমন একটা মায়া পড়ে গিয়েছিল তার। বিভান যেমনই হোক, টাইগার, হ্যারি এবং এরিকে ভালো ছিল, তাকে সাহায্য করেছে বেশ। রূপন্তীর হঠাৎ স্মরণে এলো টাইগারের কথা। সবার কাছ থেকে বিদায় নেওয়া হলেও ওই কুকুর ছানাটার থেকে বিদায় নেওয়া হয়নি তার। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় টাইগারকে চোখেও পড়েনি রূপন্তীর। বেচারা হয়তো ঘুমাচ্ছে। তপ্ত নিঃশ্বাস ফেললো মেয়েটা। উঠে বসলো গাড়িতে। রূপন্তী গাড়িতে বসতেই ইমাদ গাড়ি স্টার্ট করলো। মুহূর্তেই সাই সাই করে গাড়িটা ছুটলো হোস্টেলের পানে। শুধু অস্থিরতা, এক বুক যাতনা নিয়ে এ বাড়িতেই পড়ে রইল বিভান। রূপন্তী বাড়ির পানে তাকালেও বাড়ির উপরের দিকে তাকায়নি। তাকালে হয়তো চোখ পড়তো বারান্দায় দাঁড়ালো বিভানের হাতে তার জল করছে একটা জ্বলন্ত সিগারেট। হৃদয়ের অবস্থা নাজুক। যতক্ষণ রূপন্তীদের গাড়িটা দেখা গেল ততক্ষণ সে চেয়ে রইল সেদিকে। অতঃপর পিছন ঘুরলো, শরীরটা এলিয়ে দিল বারান্দার রেলিং এর সাথে। হাতে উঁচিয়ে সিগারেটে সুখ টান দিল। ধোঁয়া উড়াতে উড়াতে গুনগুনিয়ে উঠল। এই পর্যন্ত গিয়ে আবারও সিগারেটে একটা টান বসালো বিভান। ইমাদ সবটা জানতো। সবটা দেখে যতদূর বুঝলো, এই হোস্টেলে ওঠার সে সাহায্য করেছে রূপন্তীকে। অথচ এসবের কিছুই বিভানকে জানালো না সে। তার অগোচরে ঘটালো সবটা।
বাবা মা হারানোর পর রাগে দুঃখে অভিমানে এদেশে পাড়ি জমিয়েছিল বিভান। সে থেকেই ইমাদের সাথে থাকা, তার একসাথে বেড়ে ওঠা বন্ধুত্ব, সেই বন্ধুত্ব আজকাল কথা লুকোতে শিখে গেছে। তাকে না জানিয়ে তার বাড়ি থেকেই কাউকে বের করে নিয়ে যাচ্ছে সুনিপুণ ভাবে। তবে কি তাদের বন্ধুত্বে খাদ ছিল? খাদ ছিল তাদের ভালোবাসায়, বিশ্বাসে। বিভান তাচ্ছিল্যের হাসি হাসলো, ধোঁয়া উড়াতে উড়াতে বলল, পুরো দুনিয়া যেখানে আমাকে ঘৃণা করতে ব্যস্ত, সেখানে কেউ ভালোবাসবে, বিশ্বাস করবে কেমনে? রূপন্তী হোস্টেলে উঠল। পাঁচতলা বিশাল এক ভবনে তার হোস্টেল। সচরাচর স্কুল কলেজের হোস্টেলগুলোতে এক এক রুমে ৩-৪ জনের জন্য সিট বরাদ্দ থাকলেও এখানে এক একজনের জন্য এক একটা রুম নির্ধারিত করা। যদিও এখানকার রুমগুলো ভীষণ ছোট এবং সরু, একটা বিছানা, একটা টেবিল আর একটা আলমারি পাতলে আর জায়গা থাকে না। তবুও একজনের জন্য আলাদা আলাদা এক এক রুম হয়ে ভালোই হয়েছে। যে যার ইচ্ছে স্বাধীন মতো নিজের রুমে থাকতে পারে। একজন শিক্ষার্থীকে অন্য শিক্ষার্থীর কর্মে হস্তক্ষেপ করতে দেখা যায় না। যে যার মতো সারাদিন রাতও পড়াশোনা করতে পারে, কেউ বিরক্ত করে না। রূপন্তী রুমটা পড়লো এই 5তলা ভবনের ওই নিচতলায়। রূপন্তী রুমটা পড়লো এই 5তলা ভবনের ওই 3তলায়। মেয়েটা ইমাদকে বারণ করা সত্ত্বেও সে হোস্টেলে দায়িত্বরত কর্মীর থেকে অনুমতি সাপেক্ষে রূপন্তীর ব্যাগ লাগেজ নিয়ে এলো 3তলায়। একদম মেয়েটার কক্ষে তার সকল জিনিসপত্র দিয়ে তবেই বিদায় নিল। ইমাদ চলে যেতেই রূপন্তীর সম্মুখের কক্ষ থেকে একটা মেয়ে বেরিয়ে এলো। এতক্ষণ সে নিজ কক্ষ থেকে উকিঝুঁকি মেরে দেখছিল ইমাদ এবং রূপন্তীকে। মেয়েটা এগিয়ে এসে রূপন্তীর রুমের চাপানো দরজাটা গলিয়ে ভিতরে উকি দিল, হাস্যোজ্জ্বল কণ্ঠে শুধালো, তুমি বাঙালি? রূপন্তী নিজের লাগেজ খুলছিল। হঠাৎ কারো কণ্ঠ কর্ণে সেদিকে ফিরে তাকালো। দেখা পেল অল্প বয়সী এক তরুণীর। চোখে মুখে তার বাঙালি ছাপ। রূপন্তী সৌজন্যসূচক হাসলো, মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, তুমিও বুঝি বাঙালি? মেয়েটা এবার দরজাটা খুলে পুরোপুরি ভাবে ঢুকলো কক্ষের ভিতরে। রূপন্তীর পানে এগিয়ে এলো, এসে বলল, নাম কি তোমার? রূপন্তী। আর তোমার? দোলা। দোলা নামক মেয়েটা নিজে থেকে সেই রূপন্তীর হাতে হাতে সাহায্য শুরু করলো। তার সাথে গুছিয়ে দিতে শুরু করলো কক্ষটা। রূপন্তীও বারণ করলো না, এতে তো তারই লাভ হচ্ছে, অল্পতে কক্ষটা গুছিয়ে ফেলা যাবে। দোলা রূপন্তীর হাতে হাতে কাজ করতে করতেই এক পর্যায়ে শুধালো, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। দোলা উসখুস শুরু করলো, ইতস্তত করে বলল, ইমাদ ভাই কি হয় তোমার? রূপন্তী চিন্তায় পড়ল। সত্যিই তো, ইমাদ কি হয় তার? ইমাদের মৃত ফুফুর বাড়ির ড্রাইভারের মেয়ে সে। এদেশে এসে বিপদে পড়ে সাহায্য চেয়েছে, সাহায্য করেছে। কোনো সম্পর্ক নেই তো তার সাথে? আবার সম্পর্কহীনা কেউ না উনি আমার। এ বাক্যটা বলতেও কেমন একটা খারাপ লাগা কাজ করছে। হাজার হলেও লোকটা তাকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছে, নয়তো এদেশে এসে বেশিরভাগ মানুষের কাছ থেকেই সে শুধুমাত্র অপমানই কুড়িয়েছে। রূপন্তী কিছুটা সময় নিয়ে ভাবলো, অতঃপর বলল, বন্ধু হয় উনি আমার। কিন্তু উনি তো আমাদের সিনিয়র, বন্ধু কিভাবে হলো? রূপন্তী হাসলো, দোলার পানে তাকিয়ে বলল, বন্ধুত্ব কি ছোট বড় সিনিয়র জুনিয়র দেখে হয় নাকি? মতের মিল থাকলে, একে অপরের জন্য উপকারী মনোভাব থাকলে, একে অপরের প্রয়োজনীয়তা অনুভব করলে সকল বয়সের মানুষদের সাথেই বন্ধুত্ব হতে পারে। শুধু কি বন্ধুত্ব নাকি অন্য কিছু আছে? দোলা ইতস্তত করে করলো প্রশ্নটা। তবে রূপন্তী এ প্রশ্নটা স্বাভাবিকভাবেই নিল। আজকাল আমরা কোনো প্রাপ্তবয়স্ক নরনারীকে একসাথে দেখলেই মনের ভিতরে বিরূপ ধারণা পোষণ করি। রূপন্তী স্বাভাবিক স্বরেই বলল, শুধুই বন্ধুত্ব, আর কিছু নেই আমাদের মধ্যে। ইমাদ এবং রূপন্তীর মধ্যকার সম্পর্ক শুধুই বন্ধুত্ব, কথাটা শুনে বোধহয় খুশি হলো দোলা। আর কোনো প্রশ্ন করলো না সে।
নিজ মনে কাজ করতে শুরু করলো রূপন্তীর হাতে হাতে। রূপন্তী এবারই ছেড়ে গিয়েছে, এখনো ঘন্টা 2 অতিবাহিত হয়নি। এর মধ্যেই অস্থির হয়ে উঠেছে বিভান, হৃদয় উতলা হয়ে উঠেছে মেয়েটার জন্য। এইটুকু সময়েই বাড়িটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে তার নিকট, শূন্য শূন্য লাগছে নিজেকে। বারবার মনে হচ্ছে কি যেন নেই তার নিকট, বুকটা খা খা করছে। এভাবে হলে চলবে কিভাবে? এইটুকু সময়ে যদি বেকুল হয়ে উঠতে হয় তবে বাকি জীবন তো পরেই আছে। বিভান নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করলো, কিন্তু বরাবরের ন্যায়ই ব্যর্থ সে। কোনো মতেই নিজেকে দমাতে না পেরে উঠে দাঁড়ালো সে। কলেজের জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়লো বাড়ি থেকে। সময় অতিবাহিত হলো কিছুটা। বিভান তাড়াহুড়া করেই পৌঁছালো কলেজে। ক্যাম্পাসে দাঁড়িয়ে চারদিকে চোখ বুলিয়ে খুঁজলো রূপন্তীকে খুঁজে না পেলেও ইমাদ, জ্যাক এবং এলিনাকে খুঁজে পেল স্বল্প সময়ের মধ্যেই। মাঠের মধ্যে ঘাসের উপরে বসে রয়েছে তারা। তপ্ত নিঃশ্বাস ফেলল বিভান। ইমাদের উপরে কিছুটা তার খারাপ লাগা থাকলেও তা নিজের মধ্যে গোপন রাখতেই ইচ্ছুক। প্রতিটা সম্পর্কে ভালো লাগা, খারাপ লাগা, ঝগড়া বিবাদ চড়াই উতরাই থাকে, তাই বলে সে সম্পর্ক ভেঙে দেওয়া বোকামি ব্যতীত আর কিছুই নয়। সম্পর্কে সব সময় সবার কাজে পছন্দসই হবে এমনও নয়। ইমাদ যা করেছে হয়তো সে তার স্থান থেকে ঠিক, আর বিভান তার নিজের স্থান থেকে ঠিক। বিভান আর ভালো ভাবলো না, এগিয়ে গেল ইমাদের নিকট, নিঃশব্দে বসলো তাদের পাশে। ইমাদ, জ্যাক এবং এলিনা চমকালো। পাশ ফিরে তাকে ইমাদ প্রশ্ন করলো, তুই কখন এলি? বিভান জবাব দিল না, তাকালোও না কারো পানে। সম্পর্ক নষ্ট করার কোনো ইচ্ছে না থাকলেও এই মুহূর্তে এদের সাথে কোনো কথা বলার ইচ্ছেও নেই। এখানে এসে বসেছে শুধুমাত্র রূপন্তীর জন্য। সে বেশ ভালোভাবেই জানে মেয়েটা কলেজে এলে সর্বপ্রথম এদের সাথেই নিকটেই আসবে, ভরপুর আড্ডা জমাবে। বিভানকে কোনো উত্তর না দিতে দেখে ভ্রু কুঁচকালো ইমাদ। ফের প্রশ্ন করলো, চুপ করে আছিস যে, কথা বলছিস না কেন? বিভান নিরুত্তর। সে যেন শুনতে পায়নি কারো কথা। নিজের মতো কাঁধ ব্যাগে ঘেটে একটা বই বের করে আনলো সে। বইয়ের মলাটের উপরে গোটা গোটা অক্ষরে জলজল করছে গ্রেট এক্সপ্রেশন, চার্লস ডিকেন্স নামটা। বিভান বইটা খুললো, মনোযোগ দিল বইয়ের ভাঁজের কালো অক্ষরে। কপালে ভাঁজ পড়লো জ্যাক এবং ইমাদের। জ্যাক কিছুটা সন্দিহান স্বরে শুধালো, কথা বলছিস না কেন? কোনো কারণে তুই কি রেগে আছিস আমাদের উপর? এতক্ষণে বিভান মুখ খুলল, বইয়ের ভাঁজে দৃষ্টি রেখেই জবাব দিল, আমি কারোর সাথে রাগ করিনি। থামলো বিভান। পরপর চোখ তুলে তাকালো ইমাদ এবং জ্যাকের পানে। শীতল কণ্ঠে বলল, তবে অভিমান করেছে। ইমাদের কপালের ভাঁজ গাঢ় হলো, চোখ ছোট ছোট করে প্রশ্ন করলো, রাগ আর অভিমান কি আলাদা? রাগ যার তার সাথে করা যায়, তার জন্য প্রয়োজন হয় না কোনো সম্পর্কের, কোনো আপনত্বের। রাস্তাঘাটে চলার সময় অপরিচিত কারোর সাথে মতের অমিল ঘটলেও আমরা তার উপর রেখে যেতে পারি, দ্বিধাবোধ করি না। আর অভিমানটা তাদের জন্য নয়, অভিমানটা আসে আপনাদের জন্য। আমি তোদের নিজের আপন মানুষ ভাবতাম। স্বল্প কিছু কথা, তবে এই কথার ভার অনেক। ইমাদ এবং জ্যাক দুইজনই আবেগী হয়ে পড়ল বিভানের ভাষ্যে। তারা কি করেছে সে সম্পর্কে বেশ ভালোভাবেই অবগত, এবং তারা ইতিমধ্যে এত উপলব্ধি করেছে যে বিভানকে না জানিয়ে তার ওই বাড়ি থেকে রূপন্তীকে বের করে হোস্টেলে উঠানো ঠিক হয়নি। সবটা করার আগে অন্তত পক্ষে বিভানকে একটা বার জানানো উচিত ছিল। কে কোথায় থাকবে না থাকবে তা একমাত্র তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে যেহেতু ইমাদ আর জ্যাক বিষয়টা জেনেছিল, বন্ধু হিসেবে তাদের উচিত ছিল বিভানকে একটা বার সব জানানোর। দুজনের চোখ মুখে অপরাধীর ভাব ফুটে উঠল। ইমাদে কিছুটা ইতস্তত করে বলল, দেখ ভাই, আমরা বুঝতে পারিনি, আমরা সবটা জানাতে চাইছিলাম তোকে, কিন্তু রূপন্তীই বারণ করলো। রূপন্তীর সাথে তোদের পরিচয় কতদিনের, আর আমার সাথে কতদিনের? বিভানের শীতল কণ্ঠের প্রশ্ন। অপরাধ বোধ জাগলো ইমাদ এবং জ্যাকের হৃদয়ে। জ্যাক উষ্ট্রদ্বার ফাঁকা করলো, বলতে চাইলো কিছু, কিন্তু তার আগেই সেখানে উপস্থিত হলো রূপন্তী, সাথে তার দোলা নামক মেয়েটা। রূপন্তী উষ্ঠে কিঞ্চিত হাসি ফুটিয়েই বলল, আপনারা সবাই এখানে? ক্লাসে যাবেন না?
ওই পর্যন্তই বন্ধ হলো ইমাদ, বিভান এবং বিভানের কথোপকথন। এতক্ষণ এদের মধ্যে এরিনা নীরব সম্পর্কের ভূমিকা পালন করলেও এবার মুখ খুলল, ঠোঁট এলিয়ে বলল, যাবো একটু পর। ওহ, ঠোঁট গোল করে কথাটা বলল রূপন্তী। দোলার পানে তাকিয়ে তাকে পরিচয় করিয়ে দিল সবার সাথে। বিভান আর চোখে একবার তাকালো রূপন্তীর পানে,